আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনায় গুরুত্ব দিতে চাই রাজনীতির ভোটের প্রসঙ্গ। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজপথে ভোটের কথন। আজকে জাতীয় নাগরিক পার্টি তারা ৭১ এবং ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি বেশ কিছু ভোট নিয়ে তাদের ভাবনার কথাও এসেছে, আমরা একটু সেসব নিয়ে আলোচনা করব। এই সব বিষয়ের পাশাপাশি অন্যান্য ভোটের কথাগুলো আমাদের আলোচনায় থাকবে। আমাদের সাথে স্টুডিওতে ৩ জন অতিথি আলোচনার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। জনাব এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ডক্টর রুশাদ ফরিদি, শিক্ষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব তুহিন খান, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত। আলোচনা করতে চাই জনাব তুহিন খান, একটু আপনাকে দিয়েই, যেহেতু আজকে আপনাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং যেটি বলছিলাম ৭১ এবং ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানি, সেই প্রসঙ্গে একটু প্রশ্ন আমার রয়েছে। তবে সেই প্রসঙ্গে আসার আগে একটু নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম যেটি বললেন যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন আপনারা একসঙ্গে চান, এটি আসলে কেন একটু যদি বলতেন। যে কারণ আমরা দেখেছি ঐক্যমত্যের কমিশন গঠন হয়েছে, বিএনপি অনেকদিন ধরে ৩১ দফা তাদের সংস্কার প্রস্তাব দিয়ে আসছে, জুলাই চার্টার গঠন হবে, তারপরও গণপরিষদ কেন লাগবে? মানে আপনারা কি নির্বাচিত যেই সরকার ক্ষমতায় আসবে তাদের প্রতি আস্থা রাখতে চাইছেন না বা ভরসা পাচ্ছেন না, এরকম কিছু? ধন্যবাদ। আসলে গণপরিষদের যেই ইস্যুটা বা আমরা গণপরিষদ নিয়ে যেই কথাটা বলছি, এটা আসলে একটা বৃহত্তর জায়গা থেকে দেখতে হবে। ধরেন বাংলাদেশে একটা সংবিধান, যেই সংবিধানটা ৭১ সালের পরে হয়েছে, যে গণপরিষদটা একটা অনির্বাচিত গণপরিষদ ছিল, মানে সেই অর্থে গণপরিষদ নির্বাচনটা তো হয় নাই ৭১-এর পরে, ৭০-এর নির্বাচনের যারা নির্বাচিত ছিলেন তারাই গণপরিষদ করেছেন। তো গণপরিষদটা আসলে কি? এটা কি ধরেন কোনো একটা সংবিধান, বিদ্যমান সংবিধানের আন্ডারে আওতায় আপনি যদি একটা ইলেকশন করেন, সংসদে আপনি যদি সংসদ সদস্য হিসেবে যান, বিদ্যমান সংবিধানের আওতায় তো আসলে গণপরিষদ করা যায় না। কারণ মানে সংবিধান বিতর্কটা তো বিদ্যমান, আপনি সংবিধানের আওতায় করতেছেন না, করতে পারবেন না। কারণ বিদ্যমান সংবিধানের আওতায় আপনি যেটা করতে পারেন সেটা হলো, এখানে বুঝতে হবে সংশোধনী, সংস্কার এবং নতুন গঠন, সংবিধান গঠন, ২-৩টা কিন্তু ভিন্ন জিনিস। সংশোধনী যে কোনো সময় করা যায়। আমাদের যেই এখন এক্সিস্টিং যে আমাদের কনস্টিটিউশন, অনেক সংশোধনী হয়েছে এবং এই সংশোধনীগুলি আমরা দেখেছি যে এগুলি কিরকম, ধরেন ২/৩ ভোটে এগুলি পাশ হয়েছে, আবার যখন আদালত মনে করেছে যে এগুলি বাতিল করা দরকার, সে বাতিল করে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটাই দেখতে পারেন। সুতরাং এই সংশোধনীগুলি আসলে খুবই ভঙ্গুর এবং খুবই ক্ষণস্থায়ী। এগুলি তার মানে কি আবার সে আপনারা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান বানানোর, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারটা, মানে ছুঁড়ে ফেলাটা এরকম না, বাদ দিয়ে আবার নতুন করে আমরা বলতে চাচ্ছি। কারণ দেখেন, সংবিধান সংস্কার কমিশন তো হয়েছে, কমিশন কিন্তু তার প্রস্তাবও দিয়েছে। তারা কি ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে এটা করলো? আমরা কিন্তু সেটা বলছি না। আমরা বলছি যে আপনি যে গণপরিষদটা করবেন, আমি ওই আগের কথা সুতো টেনে আবার বলি, সেটা হলো যে সুতরাং যদি সংসদ ইলেকশন হয়, সেখানে যারা সংসদ সদস্য হিসেবে যাবেন, ওনারা কিন্তু বিদ্যমান সংবিধানের আওতায় নিচ্ছেন, শপথ নিচ্ছেন। আমরা বলতে চাচ্ছি এখানে যে গণপরিষদ বিতর্কটা একটা ভিন্ন বিতর্ক। গণপরিষদ বিদ্যমান সংবিধানের আওতায় হয় না। এবং আমরা যে সংবিধান সংস্কার করলাম, এই যে সংস্কার প্রস্তাবনা আসলো, তাহলে এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কিভাবে, কে করবে? এই সরকার তো করতে পারবে না, তার ম্যান্ডেট নেই, সেটা সবাই বলতেছেন যে এই সরকার তো পারবে না। তাহলে কিভাবে হবে? এটা তো যারা সংসদে যাবেন তারাও তো এটা নিয়ে বসতে পারবেন না। যদি যারা সংসদে যাবেন তারা করবেন, মানে সংবিধান যদি নতুন ছাড়া সংশোধন করতে হয়, সেটি বড় আকারে হলেও তো সম্ভব। বড় আকারে যেটা না, বড় আকারে ধরেন সংস্কার যেটা আমরা বলতেছি, সেটা কিন্তু ওই সংশোধনীর মতোই হবে। কিভাবে হবে? ২/৩ ভোটে ধরেন সেখানে পাস হবে কিছু, কিন্তু সেটা কিন্তু ওই সংশোধনীর লেভেলেই থেকে যাচ্ছে। সেটা কিন্তু নতুন সংবিধান আপনাকে দিচ্ছে না। কারণ নতুন সংবিধান দিতে হলে এটাই হলো গিয়ে ব্যাপার, যে আপনি নতুন সংবিধান যদি আপনার করতে হয়, সংবিধানের ম্যাসিভ সংস্কার আপনার যদি করতে হয়, সেটা আগের যে সংশোধনী পদ্ধতি, যেই আমাদের ১৭টা ১৬টা সংশোধনী হয়েছে, এই পদ্ধতিতে যদি আপনি করেন, তাহলে এই সংস্কার যে কোনো সময় ছুঁড়ে ফেলা সম্ভব।
কিন্তু নতুন সংবিধান হলেই যে সেটি একেবারে আজীবন থেকে যাবে, সেটির কোনো সংশোধনী হবে না বা সেটি আদালত বাদ দিতে পারবে না, বা তার কি গ্যারান্টি আছে, বা সেটি প্রয়োজনীয় হবে না? যেটা হবে সেটা হলো, আমরা তো সংবিধানের ধরেন একেবারে খুঁটিনাটি যেগুলি পরিবর্তন সেগুলি তো ভিন্ন ব্যাপার, আমরা তো মৌলিক সংস্কারের কথা বলছি। ধরেন মূলনীতি, অনেকেই প্রস্তাবনা দিয়েছেন এখানে, মূলনীতিগত প্রস্তাবনা, তারপরে তার বাইরে সংবিধানের যে মূল যেই ভিত্তি, সেই ভিত্তিগত প্রস্তাবনা, এগুলি তো আমরা দিয়েছি। আমাদের সংবিধান সংস্কার যেই প্রস্তাবনা সেখানে আমরা দিয়েছি, বিএনপি দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল দিয়েছে। যখন আপনি গণপরিষদের মাধ্যমে এটাকে আইন হিসেবে কার্যকর করবেন, কনস্টিটিউশন হিসেবে, তখন কিন্তু সেটা আপনার আইনের ভিত্তি হবে, তখন আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু সেটা হলো ওইটাকে অক্ষুণ্ণ রেখে তারপরে আপনি হয়তো শাখাগত জিনিসগুলি স্পষ্ট করার দায় থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি। তো আমরা ওই কারণে যেটা একটু শেষ করি, সেটা হলো যে আমরা ওই কারণে বলছি যে গণপরিষদ নির্বাচন যেহেতু যদি আমরা নাও করি, যদি আমরা একটা নির্বাচনই করতে চাই, তাহলে আমরা ওই যে 2 in 1 ফর্মুলার কথা আমরা বলছি, যে আপনি, এবং সেটা আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলেছেন, যে আপনি সংসদ ইলেকশন করলেন, কিন্তু সেই সংসদ ইলেকশনের যে নির্বাচিত যারা সদস্য, তারাই এখানে গণপরিষদ মেম্বার হিসেবে প্রথমে কাজ করলেন। প্রথম 1 বছর 1.5 বছর একটা সময় রোডম্যাপ ঠিক করে তারা সেখানে নতুন একটা সংবিধান জাতিকে উপহার দিলেন। তারপরে তারা সেই সংবিধানের আওতায় আইনসভার সদস্য হিসেবে, বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটি কতটা, তারই বা কতটা ভিত্তি আছে, বা এই গণপরিষদটি আবার পরে যদি অন্য কেউ চায় বাতিল করে দিতে পারবে না বা অবৈধ ঘোষণা করতে পারবে না, সেটার জন্য আমরা বলছি যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা বলছি। কারণ গণপরিষদ যদি এই আমাদের যে আমি বুঝতে পারছি আপনার পয়েন্টে, আমি একটু মোশাররফের কাছ থেকে জানতে চাই যে যেটি নিয়ে আসলে তার যে মূল পয়েন্ট আমার কাছে যতদূর মনে হচ্ছে, যে একটি ভিত রচনা করতে চান যেটি থেকে আর এর পেছনে যাওয়া সম্ভব নয়, বা যেটি পরবর্তীতে সরকার অসাধু উপায়ে চাইলে যেন তারা বাতিল করতে না পারে, সেই ভিত রচনার জন্য তারা গণপরিষদের কথা বলছেন। বিএনপি যেহেতু 31 দফা সংস্কার প্রস্তাবে রাজি, এমনকি নতুন সংস্কার প্রস্তাবেরও বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছে, তাহলে গণপরিষদ যদি একসাথে হয় আপত্তি কোথায়? আসলে মিলে যাচ্ছে তো না। আপনি আসলে প্রশ্নটা হলে আপনি কি পরিবর্তনটা করতে চাচ্ছেন? একটা বিদ্যমান সংবিধান তো বর্তমানে আছে, যার অধীনে এই বর্তমান গভর্নমেন্টও চলছে। তারপর রাষ্ট্রের কিছু মূল স্ট্রাকচার আছে, আপনি সেগুলিকে বাদ দিতে পারবেন? আপনি যখন আমাদের এখন বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ আছে, 3টে বিভাগকে কি আপনি বাদ দিতে পারবেন? পারবেন। এক, তারপর ওনারা বলছে যে একটা সংবিধান প্রণয়ন করবেন। তো সংবিধান তো চলমান সংশোধনের বিষয়, এটা তো পরিবর্তনশীল। আজকে একটা আপনি মনে করেন 1972 সালে যে এই আকাঙ্ক্ষাটা মানুষের ছিল, আজকে 2024-এ কি তা আছে? পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, পৃথিবী পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আপনি প্রতিনিয়ত মানুষের চাহিদার আলোকে আপনার সংবিধান পরিবর্তন করতে হচ্ছে আপনাকে। আপনি দেখেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনি আমাদের যদি যে এটা 72-এর মূল সংবিধান, সেখানে কি এটা ছিল? পরে প্রয়োজনে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য সেখানে একটা নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, সেটাকে সংবিধানে সংযুক্ত করা হয়েছে। আবার শেখ হাসিনা যখন এই 3টে নির্বাচন দলীয় সরকারের অধীনে করেছে, তখন আমরা দেখলাম যে না, এ দিয়ে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যায় না, যার কারণে কিন্তু সবাই বলছে আবার একটা নিরপেক্ষ সরকারে ফিরে যেতে হবে। এবং এইটা এবার যে আলোচনা হচ্ছে, সবচেয়ে মূল ঐক্যমত এক জায়গা হয়েছে, এটা আমরা মনে করি সেটা হলো এই যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সব নির্বাচনগুলি অনুষ্ঠান হবে। সুতরাং এটা কিন্তু আপনার চাহিদার উপর ডিপেন্ড করে। আর জাতীয় নাগরিক কমিটি যেটা বলছে, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি যদি মানুষের সংখ্যাগরিষ্ঠের মতামতকে আপনি মূল্যায়ন করতে চান, তাহলে তো আপনাকে সেই দিকেও দৃষ্টি দিতে হবে। তারা হয়তো এই দাবিটা তুলছে, কিন্তু এটার জন্য তো জনমত গঠন করতে হবে, রাজনৈতিক দলগুলির সমর্থন আদায় করতে হবে। কারণ এখন পার্লামেন্ট নাই, এখন রাজনৈতিক দলগুলি কিন্তু পার্লামেন্টের মতো প্রতিনিধিত্ব করছে, জনগণের কণ্ঠস্বর কিন্তু তাদের মাধ্যমেই উচ্চারিত হচ্ছে। সুতরাং এখানে আমি মনে করি যে এই যে এই গণপরিষদ, কয়টা দল এখন পর্যন্ত এটার সম্মতি জ্ঞাপন করেছে? 2টা কি 3টা দল। নাগরিক কমিটি একটা, নুরুল হক নুরুর দল একটা বলছে, এর বাইরে কিন্তু আমরা তেমন একটা দেখি না। সুতরাং আপনাকে যদি গণতন্ত্রের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকে, তাহলে অধিকাংশ লোক যেটা চায় সেই দিকে আমরা ফিরে যেতে হবে। আর আরেকটি জিনিস আমরা বলেছি যে এই যে 2024-এর যে আকাঙ্ক্ষা, এইটা তো আপনার বাস্তবায়ন করতে হলে প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। আপনার যে 72-এ যে সংবিধান হয়েছে, সংবিধানে কি এমন ছিল যে আপনাকে ভোটের অধিকার আপনাকে কেড়ে নেওয়া হবে? বরং সেখানে তো 166-তে স্পষ্ট বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটের সংসদ সদস্য নির্বাচিত হবে। হয় নাই তো, ভোট লাগে নাই তো। কিন্তু এখন আপনার করতে হবে যে কেউ যদি এইগুলি ভায়োলেশন করে, এগুলির বিরুদ্ধে শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
আর আমাদের এই ব্যাপারে চিন্তা ভাবনা করে, যেমন নির্বাচন কমিশন আমাদের দেশে, আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশের নির্বাচনের আইন যদি আপনি পড়েন, আপনি দেখবেন বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন অনেক শক্তিশালী, কিন্তু বাস্তবে কিন্তু সেই প্রয়োগ কি সেটা হচ্ছে না। এই যে 3টা নির্বাচন যারা করেছে, আমাদের তো এই গভর্নমেন্টের বয়স 7 মাস অতিক্রম করছে, যারা 14তে একটা বিনা প্রতিনিধিত্ব ইলেকশন করে একটা সরকারকে ক্ষমতায় আসার সহায়তা করেছে, আমরা কি তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে পারছি? 18তে একটা দিনের ইলেকশন রাতে কারা করেছে? এই প্রশাসন করেছে, এই আইনশৃঙ্খলা বাহিনী করেছে, এই নির্বাচন কমিশন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি? 2024-এ দেখেন আমরা মামুরা মিলে একটা নির্বাচন করবে। সুতরাং সংবিধান কোনো সংকট বলে আমার কাছে মনে হয় না, বা আমাদের দলের কাছে মনে হয় না। আপনি প্র্যাকটিসটা কিভাবে করেন, এটা কিভাবে আপনি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবেন, সেটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি একটা খুব ইউটিউবিয়ার মতো আরেকটা সংবিধান করলেন, কিন্তু বাস্তবে আপনি প্রয়োগ করতে পারলেন না। আমাদের দেশে বরং যে সংকটটা আছে আমি মনে করি, আপনি সংকটটা কি, যে আমাদের নির্বাচন কমিশন আপনি যতই শক্তিশালী করতে চান, এই বাস্তবতা সম্ভব না, কারণ তার তো সে জনবল নাই। তাকে একটা নির্বাচন করতে হলে তার নির্বাহী বিভাগের উপর তাকে নির্ভরশীল হতে হয়। নির্বাহী কার আন্ডারে? সরকারের নিয়ন্ত্রণে। সুতরাং সরকার এটাকে যে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারে। সুতরাং এই সকল জায়গাগুলি, এই যেগুলি আমাদের দুর্বলতা আছে, এইগুলিকে আপনি কিভাবে আগামী দিনে শক্তিশালী করতে পারেন, এবং শুধু শক্তিশালী করলে হবে না, এগুলিকে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন, এই পদ্ধতিগুলি আপনাকে উদ্ভাবন করতে হবে। যেমন একটা নির্বাচন যদি আপনার অনিয়ম হয়, আপনি ওদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা আপনি নেবেন? যেন আপনার কথা, আমার স্পষ্ট একটা ঘটনা মনে আছে, যে এটা মনে হয় 2018 বা 24-এর একটা ইলেকশনে প্রার্থীদের অভিযোগ যে কোনো এক জেলার এসপি কোনো প্রার্থীর পক্ষে কাজ করে বা দলের পক্ষে কাজ, তাকে উড্ড করলো, নির্বাচন কমিশন উড্ড করে দিল। পরের দিন ওই সরকার যখনই নির্বাচন, পরের দিন তাকে ওই জায়গায় গেল, যাওয়ার পর যারা যারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে ওই এসপি মানে সিরিয়াস অ্যাকশন নিতে শুরু করলো। তো এই জায়গাগুলি যেখানে লো ফল আছে, এইগুলিকে আপনি কিভাবে মেরামত করবেন, রিপেয়ার করবেন, এই জিনিসগুলি আপনাকে চিন্তা করতে হবে। জি, ডক্টর রুশাদ ফরিদ, একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কোনটি জরুরি, নতুন সংবিধান নাকি সংশোধিত সংবিধান, নাকি আসলে বাস্তবায়নের জায়গাতে বেশি গুরুত্ব দেওয়া, যেটির কথা আসলে আলোচনা এসেছিল, একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি, মানে আমরা তো এখন একটা আসলে যেটাকে বলে আনচার্টার্ড টেরিটরি, মানে এমন একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি যেটার সাথে আমাদের কারোরই তেমন কোনো পরিচয় নাই। সো সব কিছু নিয়ে আমাদের সামনে একটা অনিশ্চয়তা আছে। তো নির্বাচন তো একটা বড় বিষয় সামনে, এবং সেটা নিয়ে নতুন যে দল গঠন হয়েছে, ছাত্রদের দল গঠন হয়েছে, যেটা বহুল প্রত্যাশিত ছিল, এবং আমরা সবাই সেটাকে খুবই ওয়েলকাম জানিয়েছি। কারণ একটা ছাত্রদের একটা যে শক্তি, রাজনৈতিক শক্তি, সেটা প্রদর্শন এবং সেটা দেশ এবং রাষ্ট্র গঠনে খুব জরুরি ছিল, এ নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। তো যেটা হলো যে ছাত্ররা যেটা চাচ্ছে, বা তাদের দল, যে রাজনৈতিক দল বা তরুণদের যে দল, যেভাবেই বলি, তারা যেটা চাচ্ছে সেই বিষয়গুলো, সেগুলোর আইনি অনেক মারপ্যাচ থাকতে পারে, সেগুলোর অনেক উপযোগিতা থাকতে পারে। তাদের যে জায়গাটা, সেটা বেসিক্যালি যে সংস্কার তো কথা আমরা গত 7 মাস ধরে শুনছি, তো সেই সংস্কারটা আসলে বাস্তবায়ন হবে কিনা সেটা নিশ্চিত করা একটা প্রধান তাদের লক্ষ্য হতে পারে, এবং সেটা জনমনে একটা বড় আকাঙ্ক্ষাও সেটা আছে। কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আসলে কতটুকু শক্তিশালী, বা সেটা আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। তো ছাত্রদের স্ট্র্যাটেজি যদি হয়, পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলুন, তাদের আশা আকাঙ্ক্ষা যদি হয় গণপরিষদ নির্বাচন, তাহলে সেটা নতুন সংবিধান সেটা তাদের থাকতেই পারে, কিন্তু সেটার জন্য প্রবল জনপদ কি আছে কিনা। কারণ জনমত এবং রাজনৈতিক একটা মীমাংসা এবং রাজনৈতিক একটা সমঝোতা ছাড়া ছাত্রদের নতুন দল বা বিএনপি বা যাই চাক না কেন, সেটা বাস্তবায়ন করা সম্ভব না। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এই গণপরিষদের দাবি, নতুন সংবিধান চাই, এটা আসলে দেশের মানুষ কতটুকু রিলেট করতে পারছে এটার সাথে, এটা আমার মনে হয় খুব জরুরি। আমার কাছে এই পর্যন্ত যেটা মনে হয় যে এই সংস্কারটা যেটা উঠেছে, সেটা সাধারণ মানুষের কাছে ধারণাটা এখনও খুব একটা স্পষ্ট না। মানে যারা মূল ভোটার, বা সংস্কারের বিষয়টা স্পষ্ট না, গণপরিষদ নির্বাচন, এগুলো তো আরও অনেক দূরের ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে যারাই যেই এজেন্ডা থাকে তাদের, সেই এজেন্ডাটা আসলে গায়ের জোরে তো কিছু করা যাবে না,
তো সেটা ছাত্র জনতা তারা অভ্যুত্থানে যত বড় নেতৃত্ব দিয়ে যত বড় ম্যান্ডেটের জায়গায় আসুক না কেন, একটা সময় আসলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আগাতে হবে। সাধারণ মানুষের কাছে পৌঁছে জিনিসটি তাদের কাছে যত সহজবোধ্য করা যায় করে তাদের যে একটা অ্যাপ্রুভাল, সেটা ছাড়া আসলে এই চাওয়াগুলো পূর্ণ হবে বলে আমি মনে করি না। আর মোশাররফ ভাই যেটা বললেন সেটাও আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, যে আসলে দিনের শেষে আইনের শাসন প্রতিষ্ঠাটা আসলে কিভাবে হয়, এটা কি নতুন সংবিধান ধারায় কি আইনের শাসনটা প্রতিষ্ঠা হবে, নাকি এটা একটা অনেকগুলো ফ্যাক্টর দেশ জুড়ে বিভিন্ন অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচারগুলো কতগুলো জোরালোভাবে আছে সেটা আমাদের দেখতে হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে ধরেন ট্রাম্পের মতো মহাশক্তিধর প্রেসিডেন্ট যখন একটা আদেশ দেয়, সেটা আবার একটা দেখা যাচ্ছে একটা ডিস্ট্রিক্ট জাজ সেটা উল্টে দিচ্ছে, যেটা তো বাংলাদেশে চিন্তাও করা যাচ্ছে না। তো সেটা কি তার সংবিধানের শক্তির কারণেই হচ্ছে শুধু, নাকি সেখানে একটা অনেক বছর ধরে চলে আসা ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং সিভিল সোসাইটির প্রেশার এবং কালচার নর্ম সব মিলে একটা শক্তি তৈরি করেছে যেটা এই অ্যাকাউন্টেবিলিটিটা দেয়। তো সেইগুলো নিয়ে অনেক ভাবার আছে। তবে অবশ্যই আমার কাছে মনে হয় যে পলিটিক্যালি বা দেশের কল্যাণের জন্য যেই পক্ষ যাই চাক না কেন, দিনের শেষে সেটা জনমত, একটা প্রবল জনমত তৈরি করা ছাড়া সে আগানো যাবে বলে মনে হয় না আমার কাছে। অবশ্যই আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সার্জিস আলম আজকে বলেছেন, খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। এটি নিয়ে এক ধরনের বিষয় তৈরি হয়েছে ঘোলাটে, যে আসলে এটি কি তার ব্যক্তিগত মত নাকি নাগরিক পার্টির মত, সেটিও একটি বিষয়। কারণ শেখ হাসিনা এখন দেশের বাইরে রয়েছেন, বিচার প্রক্রিয়াও এখন পর্যন্ত ওই অর্থে শুরু হয়েছে কিনা বলা যায় কিনা, আসলে শুরু হয়েছে প্রাথমিকভাবে, মূল প্রক্রিয়া এখনো শুরু হয়নি। ফলে তার ফাঁসি হবে এরপরে ভোট, সেটি আসলে তার মানে কত বছর পরে ভোট চাইছে, সেটি নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে একটু বিরতি থেকে ফিরে আসতে চাই। দর্শক ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। তুহিন খান, একটু আপনার কাছে আসতে চাই। যেটি বলছিলাম যে সার্জিস আলম বলছে খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচনের কথা না বলে। এর মানে আসলে কি, মানে কতদিন পরে আপনারা ভোট চাইছেন? না দেখেন, ভোটের ব্যাপারটা আমাদের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের হাতে, ভোটের ব্যাপারটা তাদের হাতে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ বিভিন্ন দল বলতে পারে যে হ্যাঁ আমরা এর মধ্যে ভোট চাই, এই সময়ের মধ্যে ভোট চাই। বিএনপি একটা বলেছে, আরো বিভিন্ন দল বলেছে, জামায়াত বলেছে, অন্যান্য দল বলেছে, সেরকম বলতে পারে। কিন্তু ভোট তো আসলে মানে আমরা এই পর্যন্ত আটকে রাখবো ভোটটা, এভাবে তো আসলে বলা যায় না। ভোটের ব্যাপারটা সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সার্জিস আলম যেটা বলেছেন সেটা আসলে ওয়ার্ডিংটা যেভাবে হয়েছে, এখন তো পত্রপত্রিকায় অনেক ধরনের ওয়ার্ডিং হয়, অনেক ধরনের কথাবার্তা হয়, অনেক ধরনের ধরেন একটা কথা বলে, অনেক সময় হয়তো ঠিকমতো বলতেও পারে না, সেটাকে ধরেন এক ধরনের একটা ওয়ার্ডিং এ এটা ইয়ে করা হয়। আসলে উনি যেটা বলেছেন সেটা আসলে আমরা আরো অনেক আগের থেকে বলে আসছিলাম। সেটা হলো যে সংস্কার, এখনো তো আমাদের সংস্কার কোশ্চেনটার কোনো সমাধান হয়নি। একটা জাতীয় ঐক্য কমিশন হয়েছে বটে, কিন্তু এই জাতীয় ঐক্য কমিশন কত দিনের মধ্যে কতটুকু সংস্কার কার্যক্রম শেষ করবে এবং তারপরে ইলেকশনটা দিবে, সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের রোড ম্যাপ আমরা কিন্তু পাচ্ছি না। সুতরাং আমাদের মধ্যে যেমন ইলেকশন নিয়ে আমাদের মধ্যে যেমন একটা শঙ্কা আছে যে ইলেকশন কবে হবে, অ্যাকচুয়ালি এটা অনেকের মধ্যে শঙ্কা আছে। একইভাবে সংস্কার নিয়েও আমাদের মধ্যে কিন্তু শঙ্কা আছে, বিচার এবং সংস্কারের প্রক্রিয়া নিয়েও কিন্তু শঙ্কাটা আছে যে আসলে আদৌ শেষ পর্যন্ত সংস্কার কি হবে নাকি একটা তড়িঘড়ি করে ইলেকশন দিয়ে চলে যেতে হবে এই সরকারের। সুতরাং এই যে টানা পড়েন, এই যে একটা টেনশন, সংস্কার নিয়েও টেনশন, ওদিকে ইলেকশন নিয়েও টেনশন, বিচার নিয়েও টেনশন, এই যে ত্রিমুখী টেনশন তৈরি হয়েছে, এই টেনশন থেকেই বেসিক্যালি এই কথাগুলি উঠছে। যেমন ধরেন মির্জা ফখরুল সাহেব বলেছিলেন বেশ কিছুদিন আগে, এই 2 মাস বা 2.5 মাস আগে, যে জুনের মধ্যেই এই বছরের জুনের মধ্যেই ইলেকশন দেওয়া সম্ভব বা জুলাইয়ের মধ্যেই। তো উনি কি কথাটা মিন করেছেন? উনি তো কথাটা ওইভাবে মিন করেননি। উনি হয়তো ওই টেনশন থেকে কথাটা আসলে ওনার আসছে যে ইলেকশন আসলে আদৌ কবে হবে, তাহলে আমরা একটা টাইমলাইন দেই, এই জায়গা থেকে উনি কথাটা বলেছেন যে জুন জুলাইয়ের মধ্যে ইলেকশন হওয়া সম্ভব। তো আমরাও বিচারের কথাটা আমরা ওই জায়গা থেকে বলছি। মূলত সংস্কারের প্রশ্নটা আসছে এখানে, সংস্কার এবং বিচার, যে বিচার কার্যগুলি চলছে
সংস্কার কার্যক্রমগুলি এখন হাতে নেওয়া হয়েছে, কতটুকু সংস্কার হবে, কি হবে, সেই সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলির আসলে অবস্থানটা কি থাকবে, নাকি একটা ইলেকশন তড়িঘড়ি করে দিয়ে দেওয়া হবে, এই জায়গা থেকে, টেনশনের জায়গা থেকে মূলত এই ধরনের কথাগুলি রাজনীতির মাঠে আসছে। নির্বাচন নিয়ে আপনাদের অবস্থান কি, যে আপনারা ডিসেম্বরের মধ্যেই চান এরকম, নাকি যে প্রয়োজনে আরো পরেও হতে পারে সেটা? না, নির্বাচন নিয়ে দেখেন আমাদের অবস্থানটা খুব পরিষ্কার, তারা বলেছে যে খুব স্পষ্ট। নির্বাচনটা আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তো নির্বাচন করতে হবে। বিএনপি যদি নির্বাচনে না আসে, ধরা যাক আমরা বললাম যে 5 বছর পরে ইলেকশন হবে, বিএনপি বললো যে 5 বছর পরে ইলেকশন হলে আমরা আসবো না ইলেকশনে, তাহলে তো সেই ইলেকশন হবে না, মানে সেটা তো কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না। ঠিক একইভাবে বিএনপি যদি এই বছরের জুন জুলাইয়ের মধ্যে ইলেকশন করতে চাইতো, অন্য কোনো দল যদি রাজি না হয় সেটাই, তাহলে সেটাও ইলেকশন হবে না। সুতরাং জাতীয় ঐক্যমত, ইলেকশন একটা জাতীয় ঐক্যমতের বিষয় আছে ইলেকশনের ব্যাপারে, জাতীয় ঐক্যমতটা খুব জরুরি। আমরা চাই সংস্কারের রূপরেখাটা খুব স্পষ্ট করতে হবে। সংস্কারের রূপরেখাটা কিন্তু আমাদের সামনে স্পষ্ট না। আপনি দেখেন জাতীয় ঐক্য কমিশন যেটা হয়েছে, সেখানে তো সবাই আছে, 6টা বা 7টা ঐক্য কমিশনের প্রধানরা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা চলছে। সেখান থেকে কি আউটপুটটা আসে সেটা আমরা জানতে চাই। রাজনীতির রোডম্যাপ যেমন ইলেকশনের রোডম্যাপটা যেরকম জরুরি, আবার আপনি সংস্কারের রোডম্যাপ ছাড়া কিন্তু ইলেকশনের রোডম্যাপটাও করতে পারছেন না। কারণ এই সরকারের খুব ইউনিক একটা ফিচার্স আছে, সেটা হলো এই সরকার শুধু ইলেকশন দিয়ে যদি চলে যাওয়ার হতো তাহলে তো সে এতদিন থাকে না, এতদিন তো তার থাকার প্রয়োজন নেই, সে আরো 3 মাস আগে। সংস্কারটা কি রোডম্যাপ সেটা আমরা জানতে চাই। এবং ইলেকশন নিয়ে আমাদের মধ্যে কোনো এরকম কিছু নাই যে ষড়যন্ত্র, ইলেকশন অনেক পিছাইতে হবে 2 বছর 5 বছর, না, এই ধরনের কোনো ব্যাপার আগে হোক সেটি নয়, সংস্কারটি হচ্ছে আপনাদের ফোকাস পয়েন্ট। মোশাররফ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে পাশাপাশি সংস্কারের যেমন দাবি এসছে, নিহতের পরিবারের পক্ষ থেকে বিচারটিকে নিয়েও বেশ দাবি তোলা হচ্ছে। তো এটি কি এক ধরনের নির্বাচনের জন্য তো চাপও তৈরি করছে, যে বিচারের সাথে যদি সংশ্লিষ্ট হয় নির্বাচনটি, তাহলে তো দ্রুত যেন বিচার হয়, সেটাও তো এক ধরনের চাপ তৈরি হয়। তার মানে কি নির্বাচনের আগে বিচার হওয়াটা গুরুত্বপূর্ণ নয়? না, আপনি তো একটা বিচার, তো একটা বিচারিক একটা প্রক্রিয়া আছে, সেখানে একটা বিচার, আপনি কেউ যদি অপরাধ করে থাকে, অপরাধ তো আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার উপায় কি? সেখানে সাক্ষী দিতে হবে, আপনাকে উপস্থাপন করতে হবে আমি সেই অপরাধী। আপনি সাক্ষী দিয়ে, আপনার তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করে আপনাকে শাস্তি নিশ্চিত করতে। আপনি জোর করে তো কাউকে শাস্তি দিতে পারবেন না, তাহলে তার ডেমোক্রেসি হলো না, তাহলে তার বিচার যে হস্তক্ষেপ, তাহলে সবাই তো বলবে যে এটা হস্তক্ষেপ করে এই বিচারটা করা হয়েছে, যে অভিযোগে শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। একই প্রক্রিয়া কি আমরা অবলম্বন করব? না, কোনোভাবেই না। বরং এখানে আপনি যদি মনে করেন যে বর্তমান স্বাভাবিক আইনে এই বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হবে, আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে বারবার বলছি, ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনি কয়জনের বিচার করতে পারবেন? আমি ওই দিন সর্বোচ্চ দেখলাম যে 60 জন আর 70 জনের একটা প্রক্রিয়া তারা শুরু করেছে। কিন্তু বাংলাদেশে অপরাধের মাত্রা তো অনেক বিশাল, কারণ আওয়ামী লীগের দীর্ঘ 3 টার্ম আপনি মনে করেন অবৈধভাবে ক্ষমতায় ছিল, তাদের 3 টার্ম ধরলে মিনিমাম 700-800 এমপি, তাদের উপজেলা চেয়ারম্যান, মেয়র, তাদের দলীয় নেতার, অপরাধের তো অন্ত নাই। এইটাই যদি আপনি গভর্নমেন্ট যদি সঠিকভাবে মনে করে যে আমি এটা বিচার করে যাব, তাহলে আপনার দ্রুত ট্রাইব্যুনাল করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। কিন্তু সরকার সেই দিকে তো হাঁটছে না, সরকার প্রচলিত আইনের দিকে আগাচ্ছে। সুতরাং এইটা করতে পারে যে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। আর যেটা সার্জিজ আলম বলেছে যে হাসিনার ফাঁসি ছাড়া, তাইলে আপনি কি জোর করে একজনকে ফাঁসি দিয়ে দেবেন? কারণ আপনাকে তো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটা করতে হয়। হাসিনা অসংখ্য অপরাধ করেছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু সেইটা তো আপনাকে প্রমাণ করতে হবে আদালতে। তারপর উনি আবার পালিয়ে গেছে, আমরা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে বারবার তাকে ফেরতের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রকে বলা হচ্ছে, তারা তো কর্ণপাত করছে না। সুতরাং তার অবর্তমানেই আমার মনে হয় যে বিচারটা করতে হবে। তো তার অবর্তমানে যদি বিচার, সে যদি শাস্তি প্রাপ্ত হয়, তাহলে আপনি তাকে যদি না পান, তাহলে তাকে ফাঁসি কার্যকর কীভাবে করবেন? যদি মনে করলাম আমরা হাইপোথেটিক্যালি ধরলাম যে তার ফাঁসি হলো, তাহলে এটা তো সম্ভব না। সুতরাং আপনাকে আইনের প্রক্রিয়া আপনাকে এগোতে হবে, এক। আর নির্বাচনটা ব্যাপার, আমরা কেন নির্বাচন বারবার চাচ্ছি, বিএনপি কেন নির্বাচন চাচ্ছে? আজকে বাংলাদেশ নিয়ে কিন্তু নানা ষড়যন্ত্র হচ্ছে। এই যেমন গতকালকে বিবিসির সাথে মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দিয়েছে যে পলাতক দল বাংলাদেশকে আনস্টেবল করার জন্য নানা ষড়যন্ত্র করছে, এই একটা তো আছেই। আমাদের বাংলাদেশের বিষয়ে, বিশেষ করে এই সরকারের বিষয়ে ব্যাপক প্রপাগান্ডা বাইরে থেকে হচ্ছে। তারপর দেখেন আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে রাষ্ট্র পরিচালনা করতে। এই সরকারটা শুধু যে একটা সরকার তা না তো, যে তাকে শুধু নির্বাচন দিয়ে তাকে কিন্তু প্রাত্যহিক একটা রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। সেখানে তারা আইন শৃঙ্খলা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, জন আকাঙ্ক্ষা বলেন, রাষ্ট্রের যেই কাঠামো আছে সেইগুলোকে পরিচালিত তাকে করতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি এই সরকার ব্যর্থ হচ্ছে, অর্থাৎ কাঙ্ক্ষিত
সাফল্য তারা, যেমন আপনি মনে করেন আইন শৃঙ্খলা রক্ষা আমরা এখনো করতে পারছি না, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনোভাবে রোধ করতে পারছি না, আমরা সারা বাংলাদেশে মানুষের যে একটা ওই যে কথাটি তুহিন খান বলেছে যে মানুষের মধ্যে একটা টেনশন না, আমি মনে করি মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা আছে যে বাংলাদেশের নির্বাচন কি আসলে হবে বা কবে নাগাদ হবে। যদিও আমরা আশ্বস্ত হই যে মাননীয় প্রধান উপদেষ্টা কালকেও বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাবে, তো ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ন্যূনতম যে আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা তো আপনি ন্যূনতম একটা জায়গাতে স্টার্ট করে যেতে হবে। আমরা কিন্তু আমরা তো সেই ক্ষেত্রে একটা চরম নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করি। যেমন আমাদের মেনলি কি দরকার, যদি আপনি ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচন করি, মূল দরকার আমাদের নির্বাচন কমিশন সংস্কার, কিন্তু উদ্যোগ কিন্তু এখনো নেওয়া হচ্ছে না। মূল দরকার কি, আমাদের যে প্রশাসক যারা ইলেকশন কমিশন তো গঠন হয়েছে, নির্বাচন কমিশন, এই কমিশন তো আগের আইনে হয়েছে। আগের আইনে, এই আইনে তো যে বিদ্যমান যে আইনগুলি আছে এখানে তো আমরা দেখেছি যে এইটা দিয়ে কার্যকরী ইলেকশন করা যাচ্ছে না। তাইলে আপনাকে এইটাতে আমাদের কি দুর্বলতা আছে সেটা তো আপনাকে চিহ্নিত করতে হবে। যেমন আমি স্পষ্ট ভাষায় একটা বলি যে আমাদের নির্বাচনের জনপ্রতিনিধি যে অধ্যাদেশটা আছে সেখানে যদি 91 আপনি যান, স্পষ্ট বলা আছে যদি কোনো আপনি মনে করেন নির্বাচন কমিশন যদি মনে করে প্রতীয়মান হয় তার কাছে নির্বাচন সুস্থ হচ্ছে না, নির্বাচন সে স্থগিত করতে পারে, বাতিল করতে পারে। এমনকি যদি কোনো প্রার্থী এই নির্বাচন আইন ভঙ্গ তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আপনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আপনি দেখেন শেখ হাসিনা আমলে যে নির্বাচন কমিশনগুলি একটা কোনো ব্যবস্থা নিতে পেরেছে? যদি না নিতে পারে তাহলে এর বিরুদ্ধে কি পানিশমেন্ট বা নেয়নি। একটু ডক্টর রশাদ ফরিদ একটু নির্বাচন কমিশনের প্রসঙ্গ বলছিলেন, একটু আপনার কাছে জানতে চাই। সিসির এর আগেও এরকম মন্তব্য তার আমরা দেখেছি, আজকেও যখন গণপরিষদ বা নির্বাচন প্রসঙ্গে তার মতামত জানতে চাইলে সাংবাদিকরা তিনি বলছেন রাজনৈতিক দল অনেক কথা বলবে, কমিশন রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারে না। তিনি বলেন সরকার প্রধান যেখানে একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন, হয় ডিসেম্বর নয়তো 26 সালের শুরুর দিকে, আমরা সেই ডিসেম্বর ধরেই প্রস্তুতি নিচ্ছি। একটু তার মোটোটা আমি জানতে চাচ্ছি যে রাজনৈতিক দল অনেক কথা বলবে কিন্তু কমিশন সেটি শুনবে না বা সেটা আমলে নেবে না, তাদের সরকারের দিকে দৃষ্টি। একই শুরুতে আগের কমিশনগুলোও কথা বলেছে, তাহলে আগের কমিশনের কি দোষ ছিল আসলে? তারাও তো সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করেছে। না দেখেন, মানে ইলেকশন কমিশন তো আসলে তার একটা মানে প্রাতিষ্ঠানিক একটা কাঠামো তার আছে, তার একটা কি বলবো চেইন অফ কমান্ড আছে, তাই না? তো ইলেকশন কমিশন তো খুব ইন্ডিপেন্ডেন্টলি, তিনি তো স্বায়ত্ত শাসন আছে বলেই ধরা হয় যে তিনি একটি অবশ্যই আছে, কিন্তু সাংবিধানিক ভিত্তিতে। রাইট। তো এখন ইলেকশনের ডেটটা কবে হবে বা কি হবে এটা অবশ্যই একটা রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে, বা এটা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, তো সেখানে ওনার এই বক্তব্যটা যে রাজনৈতিক দলরা যা বলুক বা এ করুক, এটা একটু অগণতান্ত্রিক কথা আর কি। তো এটা আমার কাছে মনে হয় যে আমার মনে হয় একটা দায়িত্বশীল জায়গায় থাকলে ওনাদের আসলে আরও প্রফেশনালি মন্তব্য করা উচিত। তো ওনার জায়গায় থাকলে হয়তো আমি বলতাম যে এটা একটা রাজনৈতিক সমঝোতার ব্যাপার এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের দায়িত্ব, এবং সবাই মিলে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং একটা টাইমলাইন তৈরি হয়েছে আমরা সেটা প্রস্তুত রাখছি। সেজন্য যতটা সম্ভব একটু বিতর্ক অ্যাভয়েড করাটাই ভালো। তো আর অন্য আমার দুই বক্তার বক্তব্য থেকে দু একটা কথা যোগ করতে চাই, সেটা হলো যে সংস্কারের রোডম্যাপটা অত্যন্ত জরুরি, এতে কোনো সন্দেহ নাই। কারণ সংস্কারের জন্যই তো আসলে একটা অভ্যুত্থানের একটা আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আগের মতো আর চলতে পারবে না। কিন্তু একই সাথে আসলে যেভাবে গত 7-8 মাস চলছে, এটা তো আমরা মোটামুটি সবাই জানছি এবং বুঝতে পারছি যে এই সরকারটা তার একটা দুর্বলতা, ইনহেরেন্ট একটা দুর্বলতা আছে। এর ফলে এই সমাজে, এই সোসাইটিতে যে আইনের শাসন একটা চরম মাত্রায় অভাব দেখা গেছে। সেটা আমি পুরোটা এই সরকারের দোষ যে দিব তা না, তারা একটা সিকিউরিটি অ্যাপারেটাস তারা যেটা পেয়েছে সেটা ইনহেরেন্টলি দুর্বল ছিল। কিন্তু তারা যেটা ঠিক করতে পারতো যে সঠিক জায়গায় সবচেয়ে ক্রিটিক্যাল যে পজিশনগুলোতে একজন দক্ষ মানুষকে রাখতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেকেই মনে করছি যে কতগুলো জায়গায় সবচেয়ে ক্রিটিক্যাল জায়গাগুলোতে সেটা নাই। তো যার ফলে এই দুর্বল একটা সিকিউরিটি অ্যাপারেটাসকে আরও দুর্বল করে দিচ্ছে। এবং আমরা সবাই জানি যে সবাই আমলাতন্ত্র থেকে শুরু করে সব জায়গায় সবাই অপেক্ষা করতেছে আসলে নির্বাচনের জন্য, কারণ তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবছে
যে এই তো নির্বাচন হয়ে যাবে, তখন কে আসবে তার জন্য অপেক্ষা করি। এই জন্য অনেক উন্নয়ন কাজ, বিভিন্ন গ্রাসরুটের অনেক কাজ আটকে আছে। তো এই জন্য একটা অচলাবস্থার মধ্যে আমরা আছি, এবং আমরা আশা করছি যে একটা জনগণ আশা করছে একটা নির্বাচন হলেই জিনিসটা আবার নর্মাল জায়গায় যাবে। তো কিন্তু আমরা সবাই জানি, এবং সেটাও জানি যে এই যেই নর্মাল জায়গাটার কথা বলছি, সেই জায়গাটাও আসলে নর্মাল না। কারণ এতদিন ধরে যেভাবে নির্বাচনের মাধ্যমে নতুন নতুন সরকার আসতো, তারা এই আগের ওই পুরনো প্র্যাকটিসগুলো, দুঃশাসন বা অনিয়মের প্র্যাকটিসগুলোই চালিয়ে যেত। সেই জন্য সংস্কারটা অত্যন্ত জরুরি। কিন্তু সেই সাথে এই যে নির্বাচন হওয়ার জন্য একটা চাপ, এবং জনগণের মধ্যে একটা আস্থার সংকট যে তৈরি হয়েছে, এবং তারা মনে করছে যে যত তাড়াতাড়ি নির্বাচন হয় ততই ভালো, এটা কিন্তু আপনি বলছিলেন যে এতদিন ভোটের পরে যে সরকার আসতো তারা একটি নির্দিষ্ট গতিতে চলতো বা একই গতিতে চলতো। এই জুলাই অভ্যুত্থানের পরেও কি শিক্ষা হয়নি রাজনৈতিক দলগুলোর, এটি বলতে চাইছেন? বা দেখেন, শিক্ষা ধরেন কতটা হয়েছে বলে মনে করেন? আমি আপনাকে বলি, যেটা হচ্ছে যে অগাস্টের 5 তারিখের 1 মাসের পরে বা 2 মাসের মধ্যে মানুষের যেই আবেগ, অনুভূতি বা যে আশাটা ছিল, সেটা কিন্তু 7 মাস পরে অনেকখানি বদল হয়ে গেছে। তেমনি এই অভ্যুত্থানের পরে যে শিক্ষাটা, সেটা আগামী 5 বছর পরে থেকে 10 বছর পরে কোথায় যাবে এটা আমরা আসলে কেউ জানি না। তো যতক্ষণ পর্যন্ত ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ঠিক না হবে, জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রক্রিয়াগুলো সঠিকভাবে কাজ করবে, ততক্ষণ অভ্যুত্থানের স্মৃতির উপর বা অভ্যুত্থানের শিক্ষার উপর আসলে আমরা নির্ভর আসলে করতে পারবো না। কিন্তু এখন সমস্যাটা হয়েছে যে ওই ফ্রেমওয়ার্কটা, জবাবদিহিতার ফ্রেমওয়ার্ক, যেটাকে আসলে আমরা বলি সংস্কার, সেটা আসলে কিভাবে হবে, এবং সেটা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটা করা সম্ভব বলে আমরা মনে করছি না। কারণ সেই আস্থাটা এখন আসলে কারোর মধ্যেই নেই। কিন্তু তার পরবর্তীকালে কিভাবে গণপরিষদ বা কিভাবে করে করতে হবে, সেটাই মূল চ্যালেঞ্জ, এবং সেটা জনমনে কতটা গ্রহণযোগ্যতা তৈরি করে সেটাই দেখার বিষয়। এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন যে দলটি গঠিত হলো, তার আদর্শ, তার স্লোগান, সেটি নিয়েও একটু তুহিন খান আপনার কাছে জানতে চাইব। সেটি নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে, কি আদর্শ এবং কোন স্লোগান নিয়ে আপনারা এগোতে চান। তবে তার আগে আবার একটি বিরতি নিয়ে আসি। দর্শক থাকুন সঙ্গেই, ফিরছি কিছুক্ষণের মধ্যে। স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। তুহিন খান, একটু আপনার কাছে আবারও আসতে চাই। সাভারে আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 1947 থেকে 24-এর সব লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এর মানটা আসলে কি? যেহেতু আদর্শ বা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন এসছে, কারণ আপনারা 47-এ কেন ফিরতে চাইছেন? বাংলাদেশ নির্মাণ হয়েছে 71-এ, 47-এ হয়তো বীজ রোপণ হয়েছে, সেটি বলতে পারেন। কিন্তু যেই বাংলাদেশ 71-এ সৃষ্টি হলো, সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা 71 বাদ দিয়ে 47-এ কেন যেতে চাইছেন? ধন্যবাদ। না, আমরা 71 কিন্তু বাদ দিচ্ছি না। আমরা যেটা করছি সেটা হলো আমাদের ঘোষণাপত্রে যেটা আমরা বলেছি, আমরা এই যে বাংলাদেশি যারা, আমাদের তো একটা জাতিসত্তা আছে, আমাদের কিন্তু একটা হিস্ট্রি আছে একটা, সেই হিস্ট্রিটা 50 বছরের পুরাতন হিস্ট্রি না। মানে 71 থেকে কিন্তু আমাদের জাতিসত্তাগত হিস্ট্রি, আপনি যদি রাষ্ট্র অর্থে বলেন, আমরা এখন এই রাষ্ট্রটা পেয়েছি 71 সালে, এবং সেটি এমন একটা ঐতিহাসিক বাস্তবতা যে আপনি এটাকে অল্টার করতে পারবেন না। ঐতিহাসিক বাস্তবতা কখনো অল্টার করা যায় না, ঐতিহাসিক বাস্তবতা এভাবেই থাকে। কিন্তু আমরা বলছি যে জাতিসত্তাগতভাবে আমাদের হিস্ট্রিটা, আমাদের কালচারাল হিস্ট্রি বলেন, পলিটিক্যাল হিস্ট্রি বলেন, জাতি গঠনের হিস্ট্রি বলেন, সেটা কিন্তু অনেক পুরাতন। সেই হিস্ট্রির যে আমাদের লড়াইগুলি, সেই লড়াইগুলিকে আমরা একনলেজ করতে চাই। সেই জায়গা থেকে আমরা কিন্তু ঘোষণাপত্রে বলেছি, কিন্তু তাহলে তো আরো পেছনে যেতে হবে। সেটা আমরা বলেছি। দেখেন, আমরা কিন্তু বলেছি যে ব্রিটিশ শাসন যখন এখানে হয়, ব্রিটিশ শাসন আমলের আমরা একটা নাগপাশে ছিলাম, 200 বছর আমরা পরাধীন একটা অবস্থায় ছিলাম। 200 বছর পরাধীন অবস্থার পরে কিন্তু আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলাম, এবং মুক্তি পাওয়ার পরে আমাদের এখানে আমরা সেটা বলেছি যে আমাদের প্রায় 200, 300, 500 বছরের একটা হিস্ট্রি আছে। মুক্তি পাওয়ার পরে আমরা 47-এর আকাঙ্ক্ষাটা কি ছিল? এখন দেখেন, এখন নতুন নতুন হিস্ট্রিয়ানরা কিন্তু অনেক কথাবার্তা বলছেন। 47 মানেই আমাদের এইখানে ধরা হয় যে 47 মানে হলো একটা দ্বিজাতি তত্ত্ব, একটা মুসলিম রাষ্ট্র, একটা হিন্দু রাষ্ট্র, একটা সাম্প্রদায়িকতা, এই তো। কিন্তু হিস্ট্রিয়ানরা কিন্তু আবার আপনি দেখেন, এটার কিন্তু অন্য পার্টও আছে। সেটা কি? পাকিস্তান করার ক্ষেত্রে আমি একটু জাস্ট আমার এই বক্তব্যটা শেষ করি। পাকিস্তান করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি অবদান রাখে পূর্ব বাংলার মানুষ, পূর্ব বাংলার গরিব শ্রেণী, গরিব মানুষেরা, কৃষকেরা। এই কৃষকেরা কেন অবদান রাখলো পাকিস্তান করার জন্য? কারণ তারা একটা অর্থনৈতিক মুক্তি চেয়েছিল তখন।
সেই সময় যে জমিদার প্রথা ছিল পূর্ব বাংলায়, সেখান থেকে কিন্তু আমাদের একটা লড়াইয়ের কিন্তু অংশ আছে। আমরা কিন্তু পাকিস্তানেও লড়াই করেছি। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি পরে ৭১-এ যিনি স্বাধীনতার জন্য করলেন, নেতৃত্ব দিলেন, তিনি কিন্তু ছিলেন পাকিস্তান আন্দোলনের একজন প্রধান যোদ্ধা। ওনার রাজনৈতিক ক্যারিয়ারই শুরু হয় মুসলিম লীগের পক্ষে মারামারির মাধ্যমে রাস্তায়। সুতরাং আমরা ওই সুতাটা টানতে চাচ্ছি, আমরা ৪৭-এ ফিরতে চাচ্ছি। মানে কি, এই কথাটা এভাবে বললে বোঝায় কি যে আমরা বোধহয় ৪৭-এ যেই গণ আকাঙ্ক্ষা ছিল সেটাকে আবার পুনরুজ্জীবিত করতে চাইছি না। বার্তা কি সেরকম দিচ্ছে না আসলে মাঠ পর্যায়ে? যদি ৭১ বাংলাদেশ বিনির্মাণ করছেন কিন্তু শুরু করতে চাইছেন ৪৭ থেকে, তখন এই ধরনের বার্তাটা আসা না, ৪৭ থেকে আমরা শুরু করতে চাচ্ছি আমরা সেটা বলছি না। আমরা বলছি যে ৪৭-এর যে লড়াইটা, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় ৭১ এবং তারপরে ২৪, এই যে পুরো ব্যাপারটা ৪৭-এর, দেখেন আমরা আজকে এই যে গেছি ফুল দিতে, আমরা কোথায় কোথায় ফুল দিছি, সাভারে এবং রায়ের বাজারে। ৪৭-এর তো কোনো মানে ফুল দেওয়ারও জায়গা নাই বাংলাদেশে। তাইলে থাকলে আমরা ৪৭-এর কিন্তু আমরা রায়ের বাজারের বদ্ধভূমিতে, হ্যাঁ আমরা জুলাই শহীদের প্রতি দিয়েছেন, কিন্তু আমরা দেখেছি এর আগে বুদ্ধিজীবী দিবসে, শহীদ বুদ্ধিজীবী দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেমন কোনো উপস্থিতি আমরা দেখিনি। সেটিও এক ধরনের প্রশ্ন। না, বুদ্ধিজীবী দিবসে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রোগ্রাম করেছে এবং সেই প্রোগ্রামে আমি নিজে বক্তা হিসেবে উপস্থিত ছিলাম। আমরা রায়ের বাজারে আমি দেখিনি। না, রায়ের বাজারে তারা করেনি, রায়ের বাজারে করেনি, কিন্তু তারা কিন্তু বুদ্ধিজীবী দিবস নিয়ে তারা কিন্তু প্রোগ্রাম করেছে। জি, আমি একটু ডক্টর রুশাদ ফরিদ একটু আপনার কাছে জানতে চাই, ছাত্রদের যে নতুন দল হয়েছে সেখানে আপনি কমিটির দিকে, তাদের একটি বড় পরিসরের কমিটি হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন ডান বাম ছাত্র দল, শিবিরের লোকজনও আছে, ছাত্র দলেরও আছে, ডান বাম, অর্থাৎ রাজনীতির মাঠে যে পরস্পর বিপরীত আদর্শের সবাই এখানে এক হয়েছেন এবং তারা বলতে চাইছেন যে তারা একটি মধ্যপন্থী দল হিসাবে আবির্ভূত হতে চান। আপনি আসলে কিভাবে দেখছেন, কতটা এই বিপরীত মেরুর মানুষ এসে একমুখী হয়ে নতুন কিছু আসলে উপহার দেবে, নাকি একটা সময় এসে বিভাজন তৈরি করবে বলে আপনি মনে করেন? অবশ্যই নতুন যে দলটি হয়েছে তারা মুখে যেগুলো বলছে সেগুলো অবশ্যই আমাদের সবারই আকাঙ্ক্ষা। সেটা হলো একটা মধ্যপন্থী দল, একটা লিবারেল দল। কিন্তু আসলে মুখে আপনি যাই বলেন না কেন, আপনার কাজ যেটা সেটাই আসলে দেখায় যে আসলে আপনি কোন দিকে যাচ্ছেন। তো আসলে শুরুতে একেবারে জাজমেন্টে যাওয়াটা ঠিক না, মানে এটা মানে এক সপ্তাহের মতো হয়েছে একটা দল, সেটা আসলে কোন দিকে যাবে, সেটা তার ভেতরের আইডিওলজি কি, তার দর্শন কি, কোন দিকে সে যেতে চাচ্ছে, এটা বোঝাটা আসলে এক সপ্তাহের জন্য যথেষ্ট নয়। কিন্তু শুরুতেই আমরা একটা কিছুটা ধাক্কা খেয়েছি, এটা বলা যায়। যে দেখা গেল যে আন্দোলনের একজন তাদের সহযোদ্ধা, তার ব্যক্তিগত বিষয় তার নিয়ে একটা তর্ক উঠল সোশ্যাল মিডিয়াতে। সেখানে আমরা দেখলাম যে নতুন দলের দুইজন গুরুত্বপূর্ণ নেতা তারা ফেসবুকে পোস্ট দিয়ে তাদের ধর্মীয় বিষয়টাকে খুব জোরালোভাবে জাহির করে, এবং তারপরে আলটিমেটলি দেখা গেল সেই সহযোদ্ধা তাকে কমিটি থেকে বাদ দেওয়া হলো। তো এটা তাহলে এটা কিন্তু জনমনে একটা খুব আশঙ্কা এবং অস্বস্তি তৈরি করে। তখন মনে হয় যে তাহলে কি ধর্মীয় এক্সট্রিমিস্ট বা ডানপন্থার প্রভাবটা কি খুব বেশি নাকি কমিটিতে। তো ওই জন্য আমরা মুখে যতই মধ্যপন্থী সেন্ট্রিস্ট বা যাই বলি কিনা, আমার কাজে আসলে সেটা বোঝা যাবে। তো আসলে একটা ঘটনা দিয়ে আমি আসলে জাজ করতে চাই না। আমি এটাও বুঝি যে রাজনীতির মাঠে অনেক সমীকরণ থাকে, যে সামনে ভোট হলে তখন এগুলো নিয়ে তর্ক উঠবে, তখন একটা ভোটের ক্ষেত্রে ধর্মীয় মানুষদের ধর্মীয় অনুভূতিগুলো হয়তো একটা খুব জোরালো ভূমিকা রাখতে পারে। এই জন্য আগে থেকেই সাবধানতা অবলম্বন করা, এই ধরনের ইকুয়েশন অনেক কিছুই থাকতে পারে। কিন্তু তো সেগুলোর তোরে যে আসলে তার আসল আদর্শ কোথায় চলে যাবে, বা মুখে যেগুলো বলছে মধ্যপন্থা বা লিবারেল, সেটা আলটিমেটলি কতটুকু টিকবে, এ ব্যাপারে এখনো যথেষ্ট সন্দেহ আছে। জি, মোশাররফের কাছ থেকে একটু জানতে চাই, ইদানিং প্রায় বিএনপি নেতাদের মুখে ৭১ বা মুক্তিযুদ্ধ প্রসঙ্গটি আসলে সামনে আনতে দেখা যাচ্ছে, কিন্তু এর আগে বিগত ২৫ বছরে যখন জামাতের সাথে আপনারা একসাথে রাজনীতি করেছেন তখন খুব একটা শোনা যায়নি। এখন কি আসলে ভোটের সমীকরণটি মেলানোর জন্যই কি বিএনপিটি বলছে কিনা? কারণ আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, ফলে ওই পন্থী মানুষের ভোটটিকেও আপনারা না, আপনার এই কথাটির সাথে আমি একমত হতে পারছি না কোনোভাবে, বরং আমি দ্বিমত পোষণ করছি। কারণ দেখেন, আমাদের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষক, উনি একটা মুক্তিযুদ্ধ পরিচালনার একটা জেড ফোর্স, ওনার নামে একটা ফোর্স ছিলেন।
উনি নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। সুতরাং মুক্তিযুদ্ধ আমাদের সবসময় মুখ্য বিষয় ছিল। এবং আপনি দেখেন আমাদের দলে যত মুক্তিযোদ্ধা আছে, আওয়ামী লীগ তো স্বাধীনতার পক্ষের দল হিসেবে নিজেকে দাবি করে, তার দলও অত রিনাউন মুক্তিযোদ্ধা নাই। সুতরাং যে কথাটি বলা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ প্রোপাগান্ডা। এক, আমি একটু ছাড়ের সাথে একটা জিনিস নিয়ে আমি বলতে, আপনি যে নতুন দলটির সম্পর্কে বলছেন, আসলে এই দল সম্পর্কে এখনো মন্তব্য করার মতো সময় হয়নি। কারণ এই দলের আদর্শ কি হবে, এর দর্শনটা কি, আপনি আগামী দিনে কি ম্যানিফেস্টো দিতে চান, এগুলির উপর কিন্তু একটা দলের সাফল্য, তার জনপ্রিয়তা, তার জনসমর্থন নির্ভর করে। এখন সবেমাত্র দলটা আত্মপ্রকাশ করেছে, এখনও কিন্তু তার গঠনতন্ত্র আমরা দেখিনি, এখনও তার কি থিম, আগামী দিনে কোন পয়েন্টের উপর সে রাজনীতি, যেমন আমরা বাংলাদেশে বিএনপি যদি বলেন, বিএনপির সাধারণ মানুষের কাছে যে সমর্থন পেয়েছে এর মূল হলো দুটি জিনিস আমরা মনে করি। একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি, আরেকটা হলো কিন্তু বহুদলীয় গণতন্ত্র। এবং টাইম কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা হওয়ার জন্য। আপনি দেখবেন বিএনপি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের রাজনীতিক একটা চরম শূন্যতা ছিল। কারণ শেখ মুজিবুর রহমান 1975 সালে বাকশাল কায়েম করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল, একটা মাত্র দল ছিল তখন বাকশাল। আবার খন্দকার মোস্তাক ক্ষমতায় এসে ওই বাকশালকে নিষিদ্ধ, তখন কিন্তু রাজনীতিতে কোনো রাজনৈতিক দল ছিল না। সুতরাং একটা নতুন দলের আকাঙ্ক্ষা কিন্তু মানুষের মধ্যে ছিল, যেই আকাঙ্ক্ষাটা বিএনপি তখন পূরণ করেছে। কিন্তু এখন কি বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল, নতুন কি কোনো আকাঙ্ক্ষা আছে? খুব নাই। সুতরাং এই নতুন দলের সামনে কিন্তু নানা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদেরকে কিন্তু ভেবে চিনতে এগোতে হবে। কারণ রাজনীতি কোনো শূন্যতা কিন্তু এখন নাই। আপনি শাসনতান্ত্রিক একটা শূন্যতার কথা বলছেন যে এইটা করলে আমার দেশটা আরো বেশি গণতন্ত্র হবে, সেটা যখন আপনি ক্ষমতায় যাবেন তখন সেটা বাস্তবায়ন করতে পারবেন। এখন কিন্তু আপনি আউট অফ পাওয়ার, ক্ষমতা নেই, জনগণের রায় আপনার পক্ষে নাই। এখনো আপনি মনে করছেন জনগণ আপনাকে দেবে। সুতরাং আমি মনে করি আপনি যে এই যে সেকেন্ড রিপাবলিক করতে চান, আপনি কনস্টিটিউশনকে বদলাতে চান, আমার মনে আমার যেটা মানে উপলব্ধি, আমার মনে আগামী দিনে নির্বাচনে তারা এই এজেন্ডাকে সামনে রেখে জনগণের কাছে যাওয়া উচিত। যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি সেকেন্ড রিপাবলিক করব, আপনি যদি আমাকে নির্বাচন করেন আমি নতুনভাবে কনস্টিটিউশন লিখব, দেখেন জনগণ আপনাকে সমর্থন করে কিনা। এইটা আমার মনে হয় এই নতুন দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আপনার কথায় তো আর সংবিধান চেঞ্জ হবে না, কারণ আপনার কিন্তু সেই রাইট নাই। কারণ জনসমর্থন আপনার প্রতি আছে কিনা এটা কিন্তু এখনো পরীক্ষিত হয়নি। আর মাঠে এখন যে রাজনৈতিক দলগুলি আছে তাদের অনেকের কিন্তু এই পরীক্ষা দেওয়া আছে আগে। কেউ কখনো ক্ষমতায় গেছে, কেউ ক্ষমতা না গেলে বিরোধী দল ছিল, কেউ জনগণের সমর্থন পেয়েছে। সুতরাং আপনাকে কিন্তু জনগণের কাছে সেই পরীক্ষাটা আপনি এখনো দেন নাই। সুতরাং আমাদের পরামর্শ থাকবে, আপনি যা কিছু করতে চান আপনি জনরায়টা নেন, আপনি আগামী নির্বাচনে আপনি এজেন্ডা দেন যে আমাকে যদি নির্বাচন করেন আমি সেকেন্ড রিপাবলিক করব, আমাকে যদি নির্বাচন নতুন সংবিধান রচনা করব, দেখেন জনগণ আপনাকে সাপোর্ট করে কি। জনরায়ের ভিত্তিতেই নির্ধারণ হবে ভবিষ্যৎ বাংলাদেশ, সেটি বলতে চাইছেন। আগে জনরায় গ্রহণ করার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শেষ করতে হচ্ছে এখানেই। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।